রহিম। আজ 27 সেপ্টেম্বর 2025 দুপুরে আমি আসছি রূপনগর আবাসিক এলাকা মিরপুর। এখানে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ সাহেবের বাসা। তো ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ উনি আমাদের বাংলাদেশে বিশেষ করে সিরাত সাহিত্যে উনি ব্যাপক ভূমিকা রেখেছেন। উনি আসহাবে রাসূলের জীবন কথা এই লাইনে উনি 9 খণ্ডের উপর বইটা বের হয়েছে। আরও কিছু কাজ যন্ত্রস্থ অবস্থায় আছে। উনি আরও অনেক কিছু বই উনি লিখেছেন। আজকে ওনার বাসায় এসেছি ওনার সাথে এই বিষয়ে কথা বলার জন্য এবং ওনার কিছু স্মৃতি কথা আমরা বর্ণনা করব। তো ওনার জন্ম ইতিহাস থেকে যদি আমরা শুরু করি, উনি আপনার আমরা তার কাছ থেকে জেনে নিই খুব সংক্ষেপে যে ওনার জন্ম কোন জায়গায় এবং কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে উনি পড়ালেখা করেছেন। জনাব আব্দুল মাবুদ, আপনি একটু সংক্ষেপে বলেন। আমার জন্মস্থান হচ্ছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার আজমপুর গ্রামে। জন্ম 1947 সালে। আর পড়াশুনো করেছি ওখানে পাশেই, আমার গ্রামের পাশে দুর্গাপুর প্রাইমারি স্কুল, তারপর মনিরামপুরে লাউড়ি রামনগর সিনিয়র মাদ্রাসা। সেখান থেকে আমি 1969 সালে হাজের পাস করেছি। তারপর মাগুরা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পাস করেছি। তারপর আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে 4 বছর পড়াশোনা করে রিসার্চ ডিগ্রি লাভ করেছি। তারপর মক্কাস্থ রাবেতা আলম ইসলামী থেকে চাকরি নিয়ে আমি ঢাকায় এসে কাজ শুরু করি এবং এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাবেতার শিক্ষক হিসেবে কাজ শুরু করি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করি 1989 সালে। তারপর সেখান থেকে ডক্টর ডিগ্রি অর্জন করি। আপনার ডক্টরালের থিসিসটা কী ছিল? থিসিসটা ছিল আরবি খুতবা সাহিত্যের ইতিহাস। এটাই ছিল ডক্টরেটের থিসিস। এটা সুপারভাইজার কে ছিল? এটা সুপারভাইজার ছিলেন ডক্টর সাহেরা খাতুন, আরবি বিভাগের টিচার ছিল। কোন ইয়ারে ডক্টর ডিগ্রিটা পেয়েছি আমি 2005-এ সম্ভবত। আচ্ছা, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেন? এটা পরবর্তীতে বই আকারে বের হয়? হ্যাঁ, এটা ওই ইসলামিক সেন্টারে। জি, ইসলামিক ফাউন্ডেশনতে বের করবো, লম্বা ইতিহাস আছে। যেহেতু এটা জমা নিয়ে সব কমপ্লিট হয়ে যাচ্ছে, আসছে, তখন তো ইসলামিক ফাউন্ডেশনে আমি বিভিন্ন কমিটির ভিতরে ছিলাম। এরপরে যে আমি দিকের যে সংস্থা যে ডিরেক্টর জেনারেল হলো, সেই আসে কিছু কিছু লোকের নাম আর কি তালিকাভুক্ত করলো যে এদেরকে আর ডাকা যাবে না। তারই ভিতরে 1 নম্বর ছিলাম।
এই জন্য আমার বইটা ওখানে ছাপা হয়ে যাচ্ছিল, সবই কমপ্লিট পূর্ব সাহিত্যের ইতিহাস। আবার ওইটা বই যায় তখন ইসলামিক সেন্টার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি তাহলে কতদিন চাকরি করলেন বা সেখানে? আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1990 থেকে নিয়ে 2015 সালের জুন পর্যন্ত। এই হলো আমার মোটামুটি। তারপরে আমি লেখালেখি জগতে আমাকে নিয়ে আসছেন প্রফেসর গোলাম আজম সাহেব, তিনি আমাকে লেখালেখির জগতে আর কি বসাইছেন। লেখকের গাইড হিসেবে মানে আপনাকে যে লেখক হয়ে গড়ে ওঠা এবং কোন লাইনে কাজ করবে তিনি আর কি দেখাশোনা করেছেন এবং আমি লেখালেখি শুরু করেছি। আপনি আসহাবে রাসূলের জীবন কথার দিকে যে গেলেন, এই বিশেষ একটা দিককে বেছে নেওয়া, যেটা আমাদের দেশে কাজকাম খুবই কম ছিল। আচ্ছা, ওটা প্রফেসর গোলাম আজম সাহেব বলছেন, যেটা হচ্ছে ওর এক ইতিহাস আছে। আমি যখন মাদ্রাসায় পড়েছি তখন ওই যে মুফতি ওয়াক্কাস, হ্যাঁ মুফতি ওয়াক্কাস মন্ত্রী হয়েছিল, ওই যে পরে মন্ত্রী হয়েছিল, একসময় যে 3 মাসের মন্ত্রী হয়েছিল, হ্যাঁ ও আর আমি একবার ছোটবেলা থেকে এদাউলি মাদ্রাসায় পড়েছি। আচ্ছা আচ্ছা। এদাউলি মাদ্রাসায় তখন দুটো গ্রুপ আর কি, আমরা ছাত্র শিবির ছাত্র সংঘ, হ্যাঁ, আর একটা হচ্ছে এই দেওবন্দি, আচ্ছা, যারা জামাতের নাম শুনতে পারতেন। তো ওই ও আছে ওই গ্রুপ। আর লাউড়ি মাদ্রাসার সব শিক্ষকও ছিলেন, অধিকাংশ সবই ছিলেন দেওবন্দের। আচ্ছা আচ্ছা। তো তখন ওর সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে, আমাকে হাতাহাতি হয়েছে। তো এই অবস্থায় তো চলে গেল। পরে আমি তো ওই দিকে আসলাম, সে দেওবন্দের, সেই ওখান থেকে ভর্তি হয়ে এখানে আসলো। এসে কাজী জাফরের প্রজন্ম কাহিনী আছে, সে তার সঙ্গে দল দিয়ে এক সরকার সদস্য হয়ে তারপরে ভর্তি হলো। এখন ও যখন আমি প্রফেসর গোলাম আজম সাহেবের কাছে যেতাম, তখন আমি ওই বাসা থেকে বেরোয় তো সেখান থেকে ওরা এসে দাঁড়িয়ে রয়েছে যে আমি ওখান থেকে বাংলাদেশে আনবো, মিট পড়াবো। তো দেখে যে ও আসে দাঁড়াবো, আমাকে বলতেছে কোথায় তুই কোথায় গেছিস? আবার কাছে যাস, ব্যক্তি পুরোপুরি ব্যক্তির কাছে যাইতে কি দোষ আছে? এইগুলো দুজন ও মানে তখন ওই সরকার সদস্য যে বর্ডার সেখানে হয়, রিক্সায় যায়, তারপরে পুজো, তারপর উঠলাম এই গাড়িতে উঠে সেই পুরোনো তো কাছে যে তারা বলটা মধ্যে কাফের দিয়েছে, ওই যে তার খিলাফত মূলকে এইখান থেকে তার সঙ্গে ওই আবার সে কথাবার্তা উঠলো, উঠে ফিরে ধাক্কা দেখি আর কথা। আমি চলে গেলাম, যে তার 3 দিন পর আমি প্রফেসর গোলাম আজম সাহেব বললো আসলে এই ঘটনা সব ঘটনা ওনাকে বললো। কাছে বাংলা ভাষাটা ইসলামী মানে রাসূলের সাহাবীদের জীবনে নাই, তো আমাদের দেশের আলমরা দেখে না, যদি জামাত ইসলামের এই কাজটা করতো তাহলে আমরা বলতাম যে জামাত ইসলাম কিছু করা লাগে, যে জামাত ইসলাম চাকরি দিচ্ছে। একটা কাজ আছে, তারপরে উনি বলেন যে কাজটা করা খুব মজার বিষয়। তখন উনি বলেন এই যে সাহাবীদের সমালোচনা করে জামাত, সাহাবীদের মানে সম্মান করে না, এই ধরনের যে অপবাদ, সে অপবাদ নিরসনের জন্যই you have been entrusted by Professor Ghulam Ahmad to work on this subject. তারপরে উনি সারা জীবন দেখেছেন, হ্যাঁ কোথাও কোনো জায়গায় দেবাবান এই কথাটা খুব জরুরি ছিল আপনার কাছ থেকে জানা, যে এই দিকটা কেন আপনি। আচ্ছা, এটা তো মানে রিজাল্ট শাস্ত্র বলে নাকি, এই যে সাহাবীদের জীবনী, এটাকে আরবিতে মানে এই যে এই শাস্ত্রটার নাম কি? সিরাত। সিরাত, সিরাত তো নবীর জীবনী। হ্যাঁ, তো সিরাত মানে আছে জীবনী,
সিরাতুন নবী হলে নবী জীবন, আচ্ছা আচ্ছা সিরাতুল সাহাবা, হায়াতুস সাহাবা। রিজাল্ট শাস্ত্র কোনটাকে? ও রেজাল্ট শাস্ত্র এটাই। এটাই আসমাউর রিজাল্ট। মানে আসমাউর রিজাল্ট বলতে আসলে সনদটাই বেশি আর কি। আচ্ছা হাদিস হ্যাঁ সনদ মত হ্যাঁ মতটা আসলে মূল কথা। আর এর আগে যে হ্যাঁ। হ্যাঁ। ওইটা আছে সব। তো ওখানে যেভাবে আছে সেই সব নব্বই নামের নাম যেটা আর কি সেই হচ্ছে রেজাল্ট। আচ্ছা যাই হোক, তো আপনি একটা সাহেবই আমাকে এই কাজটা করেছে এবং ওটা আমাদের সারা জীবন দেখেছেন। এবং ওই প্রথমে প্রতি মাসিক পৃথিবীতে দেখতাম। তো আমি যখন প্রথমে মাসিক পৃথিবীতে দেখতাম তখন মাসিক পৃথিবীটা বেড়ে 18-19,000 মতো বেড়ে। আমার এই পৃথিবীতে আমি প্রথম করছি আপনার দেখা যখন শুরু হলো 1 বছরের ভিতরে দেখা প্রায় 40,000 মতো। যাই হোক, এই বিষয়টা আপনার ধরে নিতে আমরা আলোচনায় যাচ্ছি না। মহিউদ্দিন খান সাহেব, হ্যাঁ উনি ওই দেখতেন। তারা আমার একবার দাওয়াত দিয়েছেন, যে আমাকে বলছেন যে তুমি এখানে খবর দেবেন যে কোথায় থাকি কী করি। তো উনি বললেন যে তুমি মাসিক পৃথিবী দাও আমার যে মদিনা দেখো এখানে আসো, তো তোমার এখানে থাকার ব্যবস্থা করতেছি। সব আমাকে তা আমি তো এখানে বসতেছি, আমি আর হানা কিছু বললাম না, চলে আসলাম। এই তারপরে আমরা কয়েকবার যাচ্ছি। যাই হোক, বাংলা ভাষা আমি বলবো, আমরা এইদিকে একটু যাচ্ছি না, সময়টা আপনার চাচ্ছি। বাংলা ভাষায় সিরাতে আপনার সাহাবীদের জীবনীর উপর আপনার যে কাজ, এটা আপনাকে অমর করে রাখবে, এটা আমরা মনে করি। এবং এগুলি ব্যাপকভাবে মানুষ আপনাকে চেনে এই বইটার মাধ্যমে। আমি এবার আপনার পারিবারিক বিষয়ের উপর একটু আসবো, যে আপনি মানে বিয়ে করেছেন কোন সময়? আমি বিয়ে করেছি দেরি হয়েছে। আমি 1978 সালের আগস্ট মাসে আমার বিয়ে। আপনার ওয়াইফের নাম? শোয়েবা শিরি। মানে উনি আসেন তো জীবিত? উনি আসেন দেশে, কিন্তু ওই যে বললাম আপনার সন্তান কয়জন? 3 ছেলে, 2 ছেলে 1 মেয়ে। এদের নাম কি কি করে একটু বলেন? বড় ছেলেটার নাম আছে আব্দুল হাসিব শাওকি। জি শাওকি। আর ছোটটা আছে আব্দুল রকিব সামি। জি। আর মেয়েটার নাম আছে আনিসা নাওমি। নাওমি, আচ্ছা। তো ওই যে বললাম যে আমি এরা কি করে মনে করছিল, কি করে কোথায় আছে? বড় ছেলেটা এখান থেকে ফিনান্সে মাস্টার্স করে আমেরিকা চলে যাওয়া। আমেরিকাতে থাকে? আমেরিকা ওখান থেকে আমরা মাস্টার ডিগ্রি করে তো ওই শাস্ত্রে ওখানে চাকরি বাকরি নিয়ে ওখানে সেটেল হয়। হ্যাঁ, বাকিদের ব্যাপারে একটু বলে দেন। আর ছোটো ছেলেটা ওরা আমি পড়ালাম যে আমি যে মাদ্রাসা পড়ছি, আমি তো তোমাদের ইয়ে করতে পারি না, তোরা মনে করলাম যে মিশরে আলাদারে পড়াবো। এবারে ওরা দিলাম তামিলুল্লাহ মাদ্রাসা। তামিলুল্লাহ? হ্যাঁ, সেই তামিলুল্লাহতে পড়ে আলেম পাস করে এসে সে বলতে না আমি সেটা ইউনিভার্সিটি এসে করে গেছি। আচ্ছা, ইকোনমিক্স করলো। হ্যাঁ, এরপরে ইকোনমিক্স করে আমি বললাম তুই আরবিতে পড়। প্রথমে আরবিতে ভর্তি করাইছিলাম, তো আর যে দেখা যায় না, তারপরে ইকোনমিক্স আমি বললাম আরবিতে পড়, তাহলে আমি মিশরে পড়াবো। তারপরে যে ইকোনমিক্সে পড়ে এখানে মাস্টার্স করে ওখানে যে আমেরিকা ওখানে পড়াশোনা করে ওখানে চাকরি বাকরি করে ওখানে মেয়েটা এখানে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় করে এখানে মনে করলাম যে ওই থাকলে যখন ওরা গেছে তাই একটা ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে এরা কি আছে দেশে? না, তারা বিয়ের পর 1 বছর পরে তারা কানাডা সেটেল। এর মানে আমেরিকা এবং কানাডা সেটেল। আপনার ওয়াইফ অসুস্থ অবস্থায় আমেরিকাতে ছিলেন? আমি বাসার মধ্যে, আপনি বাসাটা একটু ছোট দেন। তো এই বাসার মধ্যে আপনি এখন আছেন বলতে গেলে অনেকটা একাই। আপনার লেখালেখি তো এখন চলছে নাকি? আমি অনেকে বলে আর কি, তাই আসলে পারতেছে ব্রেনে আসে না। সকালে উঠছি, উঠে মাস্টার্স করে আপনাকে হাতে
যে ঘটনা করে আসছে ঘটনা, তারপরে একটু ক্রসিপ পড়ছি, 3 ক্রসিপ পড়লাম, পড়ে ওই মাঝে মাঝে একটু বসে ওই আত্মজীবনী কিছু কথা। হ্যাঁ, আত্মজীবনী কে লেখা শুরু করছেন? আমি শেষে আমরা তো আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। তো ওনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিলাম ওনার জীবন। তা আপনি কি আপনার আত্মজীবনী লেখার কাজ কি করছেন? শুরু করছি আর কি, একটু পারি না তো মাঝে মাঝে করবো কিছু। তো আমরা আশা করব যে আপনার কাছ থেকে আপনার জীবনের যে সংক্ষিপ্ত কথা কয়টা শুনলাম, এগুলি যদি সূচি হিসেবে নেই আর এগুলিকে যদি আপনি একটু ইলাবোরেট করেন, তাহলে আপনার যে খেদমত, যেটা এই বাংলাদেশে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় আসহাবে রাসূলের জীবন কথার উপর আপনি কাজ করেছেন, আপনি এখানকার কথা সাহিত্যের উপর, আপনি আদি কথা সাহিত্যের যে ধারা, হ্যাঁ, সেখানে আল্লাহ তত্ত্বের সৈনিক ডক্টর নাজিব কিলানির যে বই, সেটা আপনি বাংলায় অনুবাদ করেছেন। আপনি আরও একটা বই বাংলায় অনুবাদ করেছেন কথা সাহিত্যে। এই যে দিকগুলিতে আপনি বাংলা সাহিত্যের উন্নয়ন অগ্রগতিতে আপনি যে ভূমিকা রেখেছেন, আল্লাহ তাআলা সেটা কবুল করুক এবং আপনার জীবনী আমাদের অনেকের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকুক। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, তখন আপনার সাথে কথা বলছিলাম। আমরা এই বছর 1447 হিজরিতে কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সিরাতুন নবী রৌপ্য পদক দিয়ে, এটা অবশ্যই আপনি আরও অনেক বড় কিছু আপনি প্রিজার্ভ করেন। আপনাকে সেই বাংলা একাডেমি পদক, একুশে পদক, ফাউন্ডেশন পদক, স্বাধীনতা পদক এগুলি আসতে পারত, কিন্তু আমাদের এই সমাজ গুণীদেরকে সেভাবে মূল্যায়ন করে না। আমরা আমাদের ক্ষুদ্র অর্ঘ, আমরা যেটা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা আপনাকে এই বছর আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং আমরা আশা করি যে আপনি আমাদের সেটা গ্রহণ করবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমিও লেখালেখি করি আপনাদের এই ধারা এবং বিশেষ করে অনাবিষ্কৃত দিকগুলি যেন মানুষের সামনে আনতে পারি এবং ইসলামী সাহিত্য সংস্কৃতির চর্চায় জীবনকে যেন আরও সামনে এগিয়ে নিতে পারি। তো আমি সেই সাথে আপনার জীবনের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয় ছিল, এর মধ্যে বাংলাদেশ ইসলামিক সেন্টার, এখান থেকে আপনার বেশিরভাগ বই বের হয়েছে এবং বাংলা সাহিত্য পরিষদ আর ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তো আপনি কাজ চালিয়ে যান, দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন। বাংলা একাডেমির জীবন সদস্য। জি জি জি, আপনি বাংলা একাডেমির জীবন, ওখানে ওরা ওই জীবনী একটা বই, হ্যাঁ, ওখান থেকে আমার জীবনে যাওয়া দেয় বেশি না, যাদের সময় আমি যাই সব বলছি হারাই। আচ্ছা, আমার কাছে আছে, প্রয়োজনে আমি আপনাকে দেখা করে দিচ্ছি। আমি আপনাকে আমার লেখা দুটো বই, একটা হলো 5 বিদ্যাসাগর, এটা আপনাকে উপহার দিলাম, আর একটা হলো বিষয়ে বৈচিত্র্য সিরাত। এই দুইটা বই আমার 9টা বই, একটা বইয়ের মধ্যে দুটো বই আপনাকে আমি আজকে দিলাম, একটু সময়